ওয়েলকাম স্টুডেন্ট। প্রথমেই বলি আজকের এই ভিডিওটা কিন্তু বিটেক ফোর্থ ইয়ার 7th সেমেস্টার স্টুডেন্টদের জন্য। আমরা আমাদের নলেজ সেল থেকে যে সাজেশন সেট তৈরি করেছি প্রত্যেকটা সাবজেক্টে, তার মধ্যে কিছু ভিডিও কিন্তু কিছু সেট কিন্তু আমরা আমাদের ইউটিউবে কিন্তু আমরা দিয়েছি, সেগুলোকে ডিসকাস করেছি, কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট এখানে লাইভও করেছি। তো এই ভিডিওটা পাওয়ার জেনারেশন ইকোনমিক্স এটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না, তাই অনেক স্টুডেন্টরা যারা ড্রাইভ বা আগের অন্যান্য পরীক্ষা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এইসব এক্সাম দেওয়ার পরে যাদের সাজেশন সেট থেকে যারা কমন পেয়েছে তাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। এইখানে আমরা পাওয়ার জেনারেশন ইকোনমিক্সের শুধু থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো, এখানে কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই। প্রথমেই বলে রাখি, পাওয়ার জেনারেশন ইকোনমিক্স সাবজেক্টটা করতে গেলে কিন্তু যতটা থিওরির ওপর যদি 60% আমরা এখানে ফোকাস করি, বাকি 40% কিন্তু এখানে নিউমেরিক্যাল প্রবলেমের জন্য ফোকাস করতে হবে। তো এই পুরো এই কোয়েশ্চেন সেট, তার আনসার, তাদের ডিসকাশন ভিডিও, নিউমেরিক্যাল প্রবলেম, তার আনসার, ডিসকাশন ভিডিও, এগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে নলেজ সেল জয়েন করতে হবে, এখানে অ্যাডমিশন নিতে হবে বা আমাদের অ্যাপ থেকে সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য আমাদের কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটায় তোমরা জয়েন করতে পারো। এর পরের সেমিস্টারেও তোমাদের যদি কোনো আপডেট বা কোনো কোয়েশ্চেন, কোনো সাজেশন দরকার পড়ে, সেখানে কিন্তু সব কিছু আপডেট পাবে। তো টাইম না ওয়েস্ট করে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন সেটে, সেখানে আমরা কী কী কোয়েশ্চেন রেখেছি। পাওয়ার জেনারেশন ইকোনমিক্স, most important questions for BTech 4th year 7th sem 2025. ফার্স্ট কোয়েশ্চেনটা রেখেছি ট্যারিফ থেকে। ডিফাইন ট্যারিফ ফর পাওয়ার সিস্টেম, হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ অফ ট্যারিফ। এখান থেকে বলে রাখি, একটু অ্যাড অন করি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্যারিফ সিস্টেম, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিছু ডেফিনেশন রেখেছি, ডেফিনেশন বেসিক্যালি ডেফিনেশন না, কিছু এখানে ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফস, তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আর সেটা কীভাবে ট্যারিফটা কাজ করে সেই সম্পর্কে কিন্তু ডিসকাশন তোমাদেরকে করতে হবে। এগুলো কিন্তু সব কটা ট্যারিফ যে আসে এক্সামে সেরকম না, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ। তো কখনো কখনো এর মধ্যে থেকে 2-3টে টাইপের ট্যারিফসকে কিন্তু তোমাদেরকে ডেসক্রাইব করতে বলা হয়। কী কী ট্যারিফ রেখেছি? সিম্পল ট্যারিফ, ফ্ল্যাট রেট ট্যারিফ, ব্লক রেট ট্যারিফ, 2-part ট্যারিফ, 3-part ট্যারিফ, ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। এখানে কিন্তু তোমাদেরকে ট্যারিফ সিস্টেমটা কী করে কাজ করে প্লাস তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। যেমন 2-part ট্যারিফ, 2-part ট্যারিফের যদি আমাকে ডিসকাশন করতে দেয়, তাহলে সেখানে 2-part ট্যারিফের আমাকে বলতে হবে যে এই 2-part ট্যারিফের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেমি ফিক্সড চার্জ আর একটা হচ্ছে ভেরিয়েবল চার্জ। এই সেমি ফিক্সড চার্জটা কী করে আসছে? ম্যাক্সিমাম ডিমান্ডের উপর আসছে, আর ভেরিয়েবল চার্জটা আমি কতটা এনার্জি কনজামশন করছি তার উপর আসছে। আবার যদি 3-part ট্যারিফ আসে, তার 3টে পার্ট। একটা হচ্ছে ফিক্সড চার্জ, যেটা বেসিক্যালি মিটার রেন্ট বা এরকম কিছু থাকে, যেই ফিক্সড চার্জটা কিন্তু কত ইউনিট কনজামশন হলো তার সাথে কোনো চেঞ্জ হয় না। তারপর আসছে সেমি ফিক্সড চার্জ, সেমি ফিক্সড চার্জে যেটা বারবার বলেছি যে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর সেমি ফিক্সড চার্জ হয়, আর ভেরিয়েবল চার্জ যেটা হচ্ছে আমার কত এনার্জি কনজামশন হচ্ছে তার উপর সেটা ডিপেন্ড করে। তো এইটার বলার পরে সে তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এই কটা ট্যারিফ কিন্তু ভালো করে পড়বে। তারপরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে যেটা আসছি, হ্যাঁ এখানে কোয়েশ্চেনে দিয়েছি হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ দ্য ট্যারিফ সিস্টেম, দ্যাট মিনস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্যারিফ সিস্টেম। রাইট এ শর্ট নোট অন অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ। খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এই অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফটা একটা নতুন কনসেপ্ট, সেই জন্য এখান থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। ডিম্যান্ড রেসপন্স, সেটাও বেসিক্যালি অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ, ডিম্যান্ড বেসড ট্যারিফ, আলাদা নামে কিন্তু আসতে পারে। বেসিক কনসেপ্ট অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফের কিন্তু এক, যে আমার ডিম্যান্ডের সাথে সাপ্লাইয়ের, জেনারেশনের সাথে ডিম্যান্ডের কি মিসম্যাচ হচ্ছে কি ম্যাচ করানো। যদি আমার জেনারেশন বেশি হয়ে যায়, ডিম্যান্ড অনেক কম হয়, তাহলে কিন্তু সেই সময় ট্যারিফ সিস্টেমের ট্যারিফটা কিন্তু কমে যায়। তাতে কি হয়, যে টাকাটা আমার এখানে ট্যারিফটা কমে গেল, তাতে কি হয় আমাদেরকে একটা ইনফ্লুয়েন্স করে যে যাতে আমাদের বেশি, মানে আমরা যারা কনজিউমার তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় কি যাতে বেশি এনার্জি কনজামশন হয়। তাতে কি হয়, ওয়েস্ট অফ পাওয়ারটা এখানে, ওয়েস্ট অফ এনার্জি এখানে হয় না, লো অ্যামাউন্টে কিন্তু হাই পাওয়ার কনজামশন হয়। ফাইনালি
আমার এখানে ডিম্যান্ডটা বেড়ে যায় আর ডিম্যান্ড আর জেনারেশন কিন্তু এখানে ম্যাচ করে যায়। এবার যদি উল্টো জিনিসটা হয়, ডিম্যান্ড কমে গেছে, পাওয়ার ডিম্যান্ড বেড়ে গেছে কিন্তু জেনারেশন কম, তাহলে সেখানে অনেক জায়গায় আমাকে লোডশেডিং করে চালাতে হবে। তো সেই জায়গাটা যাতে অ্যারাইজ না করে তার জন্য কি করা, ওই সময় ট্যারিফটাকে হাই করে দেওয়া হয়। ট্যারিফটাকে হাই করে দেওয়া হয় মানে বেশি রেটে ইলেকট্রিসিটি এখানে তখন বিক্রি হয়। কম রেটে ইলেকট্রিসিটি বিক্রি হতে পারে, বেশি রেটে ইলেকট্রিসিটি বিক্রি হয়। আমাদের এখানে এই জিনিসটা হয় না, আমাদের এখানে সবসময় 7 টাকা রেটে, আমি আমার এখানে ডিসিএল এর কথা বলছি, 7 টাকা 7.5 8 টাকা রেটে আমার বিক্রি হচ্ছে। তো কিন্তু এই অ্যাভেলেবিলিটি বেস ট্যারিফে কিন্তু এই 7 বা 8 টাকা পার ইউনিট এটা কিন্তু চেঞ্জ হবে। তো যখন ডিম্যান্ড অনেক হাই, জেনারেশন কম, তখন এই যদি আমি তার ট্যারিফটা বাড়িয়ে দিই তাহলে কিছু মানুষ কিন্তু চাইবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে সেই সময় যেন তারা এনার্জি কনজাম্পশন না করে। এক ধাক্কায় ডিম্যান্ডটা কিন্তু অনেকটা কমে যাবে, তখন কিন্তু জেনারেশন আর ডিম্যান্ড কিন্তু ম্যাচ করে যাবে। অ্যাভেলেবিলিটি বেস ট্যারিফ কিন্তু মেনলি জেনারেশন আর ডিম্যান্ডকে ম্যাচ করানোর জন্যই হয়। নেক্সট কোয়েশ্চেন, কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলো আমি বলে দিচ্ছি যে কোনগুলো, তাদের ম্যাথামেটিক্যাল টার্ম সমেত তোমাদেরকে রেডি করতে হবে। লোড ফ্যাক্টর, ডিম্যান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, ম্যাক্সিমাম ডিম্যান্ড অ্যান্ড কানেক্টেড লোড। লোড ফ্যাক্টর, কানেক্টেড লোড আর ম্যাক্সিমাম ডিম্যান্ড, এই দুটোর কথা বলি। ম্যাক্সিমাম ডিম্যান্ড মানে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম, যে ডিম্যান্ডটা চলছে তার মধ্যে যেটা ম্যাক্সিমাম হয় সেইটা হচ্ছে পার্টিকুলার একটা জেনারেটিং স্টেশনের রেসপেক্টে, সেটা ম্যাক্সিমাম ডিম্যান্ড। আর কানেক্টেড লোড, আমি কানেক্টেড লোড কাকে বলবো, সাপোজ আমার এই ঘরে 10টা টিউবলাইট, 10টা ফ্যান, 10টা আলাদা প্লাগ পয়েন্ট আছে, সব কটাকে তো আমি জ্বালাই না, ম্যাক্সিমাম আমি 7টা টিউবলাইট আর 5টা ফ্যান চালাই, আমি ধরে নিচ্ছি। তাহলে এই 7টা টিউবলাইট আর 5টা ফ্যান সব সময় চলে না, শুধু সন্ধ্যে 6টার সময় প্রত্যেক দিন কিন্তু এটা ম্যাক্সিমাম চলে, 7টা টিউবলাইট 5টা ফ্যান। এর জন্য যে ইউনিট কনজাম্পশন, যে পাওয়ার কনজাম্পশন হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম ডিম্যান্ড। আর কানেক্টেড লোড কোনটা, সমস্ত 10টা টিউবলাইট, 10টা ফ্যান, 10টা পয়েন্ট যদি সবকটা একসাথে চলে তাহলে তার জন্য যে লোড হবে সেই লোডটাকে কিন্তু কানেক্টেড লোড বলবো। এটা খুব গুলিয়ে যায়, তাই আমি এটাকে মেনশন করে দিলাম। কানেক্টেড লোড কিন্তু সমস্ত অন করলে যে লোডটা হবে সেটা কানেক্টেড লোড। তার মানে অবভিয়াসলি কানেক্টেড লোড ইজ গ্রেটার দ্যান ম্যাক্সিমাম ডিম্যান্ড। নেক্সট আসছি, হোয়াট ইজ দ্য পুল ট্যারিফ অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ পুল ট্যারিফ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ডু মিন বাই সাবসিডাইজেশন অ্যান্ড ক্রস সাবসিডাইজেশন, হুইচ ক্লাস অফ কনজিউমার আর বেনিফিটেড বাই দ্য সিস্টেমস। সাবসিডাইজেশন মানে যদি 1 ইউনিটের খরচ হয় বা ট্যারিফ হিসাবে যদি 1 ইউনিটের খরচ হয় 10 টাকা, ট্যারিফ যদি 7 টাকা হয় তার মানে 3 টাকা সাবসিডাইজড করছে গভর্নমেন্ট, এটাকে বলা হয় সাবসিডাইজেশন। এবার সাবসিডাইজেশন কাদের জন্য করব, যাদের দরকার, যারা নিডি পিপল, তাদের জন্য সাবসিডাইজেশন হবে। কিন্তু আমি যদি সবার জন্য সাবসিডাইজেশন করি তাহলে কিন্তু সিস্টেমটাকে কিন্তু আমরা রান করাতে পারবো না। তার জন্য উল্টো সিস্টেম, ক্রস সাবসিডাইজেশন। যারা বেশি পাওয়ার কনজাম্পশন করছে তাদের মধ্যে তার মানে তাদের কাছে ক্ষমতা আছে সেই পাওয়ার কনজাম্পশন করার মতো, তখন তাদেরকে কিন্তু বেশি রেটে ট্যারিফ দিতে হবে, বেশি পে করতে হবে। এই টার্মটাকে বলা হয় ক্রস সাবসিডাইজেশন। আর সাবসিডাইজেশন কাকে বলা হয়, আমি যে কমিয়ে দিচ্ছি এই টার্মটাকে বলা হচ্ছে, আমি যে কম রেটে দিচ্ছি সেটাকে বলা হচ্ছে সাবসিডাইজেশন। তাহলে এই হলো সাবসিডাইজেশন আর ক্রস সাবসিডাইজেশনের ডিফারেন্স। তো অবভিয়াসলি যারা নিডি পিপল তাদের জন্য এটা খুব বেনিফিটেড, তারা সাবসিডাইজেশনের জন্য তারা ফির পাওয়ার কনজাম্পশনটা করতে পারছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম। কত রকমের কনজিউমার আছে, মেনশন দেয়ার ট্যারিফ, তাদের কি কি ট্যারিফ হয়। Question number 9, what do you mean by base load power plant and peak load power plant? Actually base load power plant মানে হচ্ছে যারা বেস লোডকে সাপ্লাই করে তাকে বলা হয় বেস লোড পাওয়ার প্ল্যান্ট, যারা পিক লোডকে সাপ্লাই করে তাদেরকে বলা হয় পিক লোড পাওয়ার প্ল্যান্ট। এবার কথাটা হচ্ছে বেস লোড কাকে বলে, পিক লোড কাকে বলে। যদি ওভারঅল একটা লোডকে আমি লোড কার্ভকে আমি দেখাই, টাইমের রেসপেক্টে সেটা চেঞ্জ হয়, ভ্যারি করে, কিন্তু যদি আমি সেইটাকে দেখতে পাই একটা কনস্ট্যান্ট লোড কিন্তু থাকবে, তার উপরে চেঞ্জটা থাকবে। মানে আমি যদি বলি যে চেঞ্জটা এরকম দেখাই, এটা যদি লোড কার্ভ হয়, এদিকে যদি
লোড ইন মেগাওয়াট হয়, তার মানে 12 তো না, 0 2 4 এরকম করতে করতে যদি 24 করি, তাহলে আমি দেখব টাইমের রেসপেক্টে এরকম কিছু একটা লোড কার্ভ পাবো। তার মানে এই লোডটা কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি দিতে হচ্ছে, এই লোডটাকে বলা হয় বেস লোড। আর এই যে পিক যেগুলো মানে কিছু কিছু টাইমে সেটা দিতে হচ্ছে, বাকি টাইমে দরকার নেই, সেই লোডটাকে বলা হয় পিক লোড। খুব ছোট কথায় বলতে গেলে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটা বেস লোড পাওয়ার প্ল্যান্ট, কারণ এ বেস লোডকে সাপ্লাই করে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু পিক লোড পাওয়ার প্ল্যান্ট, এ জেনারেলি পিক লোডকে সাপ্লাই করে। কেন এবার আসছে কেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট বেস লোড পাওয়ার প্ল্যান্ট? থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে পাওয়ার জেনারেশনটা টাইমের রেসপেক্টে কিন্তু আমি আমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো না, তার একটা লিমিটেশন রয়েছে। 2 নম্বর কথা, আজকে যদি থার্মাল পাওয়ার প্ল্যান্টকে অন করি, সেটা তার যে পাওয়ারটা জেনারেট করবে, রিকোয়ার্ড পাওয়ারটা, সেটা কিন্তু তার 24 ঘন্টা পর গিয়ে ফাইনালি সে তৈরি করবে, তখন সেটাকে আমি কাজে লাগাতে পারবো সেই পাওয়ারটাকে। উল্টো দিকে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু উল্টো, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু শুধু পিক লোডগুলোকে এখানে দিচ্ছে। আমরা যখন লোড দরকার পড়বে নেসেসারি, অ্যাজ পার নেসেসারি আমি সেটাকে অন করব, আবার যখন হয়ে যাবে আমি সেটাকে পিক লোড পাওয়ার প্ল্যান্টকে কিন্তু আমরা অফ করে দেবো। তাহলে ইনস্ট্যান্ট পাওয়ার দিতে পারে যে পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে পিক লোড পাওয়ার প্ল্যান্ট। আর যারা যে ইনস্ট্যান্ট পাওয়ার দিতে পারে না, সেটা কন্টিনিউয়াসলি একটা সেম পাওয়ার রেখে যায়, সেটা হচ্ছে বেস লোড পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট বেস লোড পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পিক লোড পাওয়ার প্ল্যান্ট। বলে দিলাম এখানে এই ছোট্ট করে। এছাড়া কিছু এক্সপ্লেনেশন আমি ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি। এইগুলো হচ্ছে স্পিনিং রিজার্ভ, penalty factor of a unit and its importance, constraints in unit commitment, important criteria for selection of number and size of generating units, active and reactive power optimization। এই 5খানা কিন্তু এর এক্সপ্লেনেশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই দেখে যাবে। নেক্সট আসছি এক্সপ্লেন ইউনিট কনস্ট্যান্টস অফ, ইউনিট কনস্ট্যান্টস এর কার ইউনিট কনস্ট্যান্টস আমাকে এক্সপ্লেন করতে হবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ইউনিট কনস্ট্যান্টস গুলো কি হয় সেগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করতে হবে। কোশ্চেন নাম্বার 12, এক্সপ্লেন ব্রিফলি দ্য LSE and WLAC মেথডস অফ স্টেট এস্টিমেশন। এই কোশ্চেন কিন্তু স্টেট এস্টিমেশন থেকে খুব ইম্পর্টেন্ট। তারপরে দুখানা এক্সপ্লেনেশন রয়েছে, শর্ট টার্ম লোড ফোরকাস্টিং আর লং টার্ম লোড ফোরকাস্টিং। শর্ট নোট হিসাবে দেয়, খুব খুব ইম্পর্টেন্ট। হোয়াট ডু মিন বাই হিট রেট, হিট রেটের জাস্ট ডেফিনেশনটা। আবার শর্ট নোট লোড শেয়ারিং বিটুইন বেস লোড অ্যান্ড পিক লোড পাওয়ার প্ল্যান্ট। লোডটা কীভাবে বেস লোড পাওয়ার প্ল্যান্ট আর পিক লোড পাওয়ার প্ল্যান্ট শেয়ার করে সেইটা এখানে খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা বললাম, এই জিনিসটাকে তুমি লোড কার্ভ দিয়ে বা লোড ডিউরেশন কার্ভ দিয়ে তুমি এটাকে কিন্তু বলতে পারো, লোড কার্ভ দিয়ে বলতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই স্টেট এস্টিমেশন অ্যান্ড লোড ফোরকাস্টিং, এই দুটোর কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু দেখে যাবে। হোয়াট ইজ ইকোনমিক লোড ডিসপ্যাচ, একটা ইকোনমিক লোড ডিসপ্যাচের মডেল হয়, কি করে কাজ করে, বড় কোয়েশ্চেন এটা। তো এই ইকোনমিক লোড ডিসপ্যাচের প্রবলেমটা তোমাদেরকে অনেক সময় নিজেদেরকে সাজিয়েও লিখতে বলে, অনেক সময় কীভাবে অ্যালগরিদমটা সাজানো হয় সেটাও আসতে পারে। তো আমি পুরো কোয়েশ্চেনটাই রেখেছি, হোয়াট ইজ ইকোনমিক লোড ডিসপ্যাচ, অ্যানালিটিক্যালি ডেভেলপড এ মেথড ফর ফর্মুলেটিং প্ল্যান্ট লোড শিডিউলিং। ইকোনমিক লোড ডিসপ্যাচ দিয়ে আমি কি করে প্ল্যান্টকে শিডিউল করব, সেই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে ব্রড কোয়েশ্চেন হিসাবে 15 মার্কসের। হোয়াট ইজ দ্য ইনক্রিমেন্টাল ফুয়েল কস্ট উইথ রেফারেন্স টু হাইড্রো জেনারেটিং ইউনিটস অ্যান্ড থার্মাল জেনারেটিং ইউনিটস। ইনক্রিমেন্টাল ফুয়েল কস্ট কাকে বলে, কার রেসপেক্টে আমাকে বলতে হবে, থার্মাল ইউনিটের রেসপেক্টে আর হাইড্রো জেনারেটিং ইউনিটসের রেসপেক্টে বলতে হবে। এরপর আসি শর্ট নোট, আবার দুখানা শর্ট নোট, প্রেডিক্টিভ লোড কার্ভস, কস্ট অফ জেনারেশন অফ থার্মাল, হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এক্সপ্লেন দ্য টার্মস, দুখানা টার্মস এখানে আমি বলেছি, লোড কার্ভ অ্যান্ড লোড ডিউরেশন কার্ভ, হট রিজার্ভ অ্যান্ড কোল্ড রিজার্ভ। লোড কার্ভ মানে টাইমের রেসপেক্টে লোডগুলোকে যেভাবে আমি দেখালাম সেটা হচ্ছে লোড কার্ভ। আর সবচেয়ে বড় লোডগুলোকে আমি যদি আগে দেখাই, তারপরে মানে ডিক্রিজিং ওয়েতে যদি লোডটা টাইমের রেসপেক্টে সাজাই, তাহলে সেই যে লোড কার্ভটা হবে সেটা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হট রিজার্ভ অ্যান্ড কোল্ড রিজার্ভ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 21, explain the dynamic programming methods of unit commitment। শুধু এই মেথডটাকে আমি ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিলেক্ট করেছি। এরপর এক্সপ্লেনেশন, যে এই যে ডেপ্রিসিয়েশনটা হয়, কি ওয়েতে ডেপ্রিসিয়েশন হয়, 3খানা মেথডে হয়। স্ট্রেট লাইন মেথড,
ডিমিনিশিং ভ্যালু মেথড আর সিঙ্কিং ফান্ড মেথড, এই তিনখানা মেথড উইথ ম্যাথামেটিক্যাল মডেল কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখান থেকে নিউমেরিক্যালস আসতে পারে, ট্যারিফ থেকে নিউমেরিক্যালস আসতে পারে, ইকোনমিক লোড শেয়ারিং থেকে নিউমেরিক্যাল আসতে পারে, বা যে ফ্যাক্টরগুলো বললাম লোড কার্ভ, ম্যাক্সিমাম ডিমান্ড, কানেক্টেড লোড, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, এইগুলো থেকেও কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। তো এই চারটে জায়গা নিউমেরিক্যাল প্রবলেম বলে দিচ্ছি মাঝখানে, চারটে জায়গা। এক হচ্ছে ট্যারিফ, লোড ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, এখান থেকে দুটো জায়গা, ইকোনমিক লোড শিডিউলিং তিনটে জায়গা, আর আরেকটা হচ্ছে তোমার এই ডেপ্রিসিয়েশন। এই চারটে জায়গার কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসতে পারে, সেইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে রেখো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ লস কোফিশিয়েন্ট, হাউ ক্যান ট্রান্সমিশন লস ক্যান বি ক্যালকুলেটেড। খুব খুব ইম্পর্টেন্ট, লস কোফিশিয়েন্ট কাকে বলে, সেই লস কোফিশিয়েন্ট দিয়ে আমরা কি করে ট্রান্সমিশন লসকে ক্যালকুলেট করব। এই সবই কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছি, যেগুলো কিন্তু অ্যাপে অ্যাভেলেবেল, তোমরা যে কেউ সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে চাও কিন্তু পেতে পারো। এরপর আসছি এক্সপ্লেন হাইড্রোথার্মাল শিডিউলিং, ডেভেলপ দ্য গ্রেডিয়েন্ট মেথড ফর হাইড্রোথার্মাল শিডিউলিং। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স for scheduling problem. Describe how a predictive load helps to load dispatch engineer in planning daily generation schedule for an interconnected system. একটা ইন্টারকানেক্টেড সিস্টেম রয়েছে, সেখানে লোড ডিসপ্যাচ ইঞ্জিনিয়ার কি করে প্ল্যান করবে লোড ডিউরেশন কার্ভ থেকে, সেই প্ল্যানটা তোমাকে পুরো এখানে দেখাতে হবে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 26 আমি চারখানা শর্ট নোট রেখেছি, ডেফিনেশন রেখেছি। মিনিমাম রান, ম্যাক্সিমাম আউট টাইম, র্যাম্প আপ, র্যাম্প ডাউন টাইম, স্টার্ট আপ, শাট ডাউন কস্ট, র্যাম্প আপ অ্যান্ড র্যাম্প ডাউন রেট, এইগুলো কিন্তু এই চারখানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বারবার বলবো তোমরা এই সাজেশন সেটটা অবশ্যই দেখে যেও। আশা করছি সেমিস্টার এক্সামে তোমরা অনেক কিছু এখান থেকে কমন পাবে। কোথা থেকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে সেটাও বলে রাখলাম। তোমাদের যদি আমাদের কিছু রেকর্ডেড ক্লাস তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে এই ওরিয়েন্টেড, সেগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো, অবশ্যই তোমাদের সেটা হেল্পফুল হবে। আর যদি ফাইনালি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম ভালো ভালো ভিডিও যারা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।